নীল, তুমি মনে হয় পৃথিবীর প্রথম বাবা যে তার ছেলেকে জিজ্ঞেস করছে সে তার বউয়ের সাথে এত রাতে বন্ধ ঘরে কি করছিস। নাহিদ, নীল গর্জে উঠে। নীল ভয় পাচ্ছেন মিস্টার নাহিদ সরকার। দাবার চালনা আবার উল্টে যায়। নীল খুব সুন্দর হেসে কথাটা বলল। নীল চলে যাওয়ার জন্য পিছন ফিরতেই দেখলো হায়দার সরকার দাঁড়িয়ে আছে। নীল তার দিকে দুষ্টু হেসে ঠোঁটের সাইড করতে করতে চলে গেল। হায়দার ভাই, এটা হচ্ছেটা কি? নাহিদ, শান্ত হায়দার, আমরা হারতে পারি না। পরিকল্পনা মাফিক সব হবে, শুধুমাত্র ধৈর্য ধরে রাখ। হুরের যখন ১৩ বছর বয়স তখন ২১ বছরের নীলের সাথে তার বিয়ে হয় গোপনে। বিষয়টা তাদের পরিবারের বাইরে কেউ জানে না। দুই ভাইয়ের পারিবারিক বন্ধন ও নিজ ব্যবসায়িক স্বার্থে এই বিয়ের সিদ্ধান্ত নেয় তারা। হুর প্রাপ্তবয়স্ক হওয়া আগ পর্যন্ত বিষয়টা গোপন রাখা হবে, তারপর সকলের সামনে বিষয়টা আসবে। কিন্তু সময়ের সাথে বদলে গেছে পরিস্থিতি আর তাদের সিদ্ধান্ত। নীল জানালা পর্দা সরিয়ে দিল। সূর্যের তীক্ষ্ণ রশ্মি মুখের উপর পড়তেই নড়েচড়ে উঠল হুর। হুরের পরনে টি শার্ট আর ট্রাউজার, চুলগুলো এলোমেলো। সূর্যের রশ্মি চোখে পড়তে সে উল্টো হয়ে ডেডিটা বুকের সাথে মিশিয়ে নিল। হুর, মা বিরক্ত করো না, আজ স্কুল বন্ধ, আর একটু ঘুমাবো। নীল, রিয়েলি পাখি? হুম। হুর খেয়াল না করেই উত্তর দিল। নীলের গলা পেয়ে ধপধপিয়ে উঠল হুর। তুমি তুমি আমার রুমে কি করছো? কিভাবে আসলে? কখন আসলে? কেন আসলে? নীল, ওয়েট, আমি রোবট নই। একটা একটা করে প্রশ্ন কর। হুর, আমার রুমে এভাবে হুটহাট কেন চলে আসো? কি চাই? নীল, তোর মাথা ঘোরানোর একমাত্র কারণ হতে চাই আমি। হুর পাখি? হুর অবাক চোখে নীলের দিকে চেয়ে আছে। নীলের কথা বোঝার চেষ্টা করছে। নীল হুরের কাছে এসে হুরের মাথা বরাবর এক নখ টাক করে বলল, তোর এই উপরের পুরোটাই ফাঁকা। এখানে যে কোনো আসবাবপত্র নেই সেটা আমি জানি। কাজের ভাবনা চিন্তা বাদ দে, আমি যেটা বলি সেটা কর। হুর, আমি মোটেই মাথা মোটা নয় নীল ভাই, আর আমি আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটা করব ভাবলেন কি করে? নীল তার শার্টের বোতাম খুলতে লাগলো। হুর, আরে আরে, শার্টের বোতাম কেন খুলছেন? নীল, আরে বোকা মেয়ে, এইটাই তো প্রথম ধাপ, না হলে হবে কি করে? হুর, মানে আপনি আমার সাথে কি করতে চাইছেন? নীল ভাই, আমি কিন্তু চিৎকার দিব। হুর আমতা আমতা করে বলে, কথাটা গায়ের সাথে লেপ্টে। নীল, নীল দে, আমি কি তোর মুখে টেপ লাগিয়ে রেখেছি নাকি? তবে তোর এত পরিশ্রমের সার্টিফিকেট স্বরূপ কেউ তোকে পার্মানেন্টলি আমার রুমে পাঠিয়ে দিবে না। নীল তার শার্ট খুলে ফেললো। একটানে হুরের কাঁথাটা গা থেকে টেনে সরিয়ে ফেললো। তারপর হুরের হাতে একটা মলম ধরিয়ে দিল। হুর এবার আহম্মকের মতো চেয়ে আছে নীলের দিকে। নীল, এই হলো দ্বিতীয় ধাপ। এখন তৃতীয় ধাপ হিসেবে মলমটা আমার পিঠে লাগিয়ে উদ্ধার কর। আমার পিঠের এই ক্ষত বিক্ষত অবস্থা শুধু তোর জন্য। হুর, আমি পারবো না। নীল, ওকে। হুর, আরে এই অবস্থায় আমার রুম থেকে কেন বের হচ্ছেন? নীল কোনো কথা না বলে বেরিয়ে যাচ্ছে। হুর, আরে দাঁড়ান। নীল হুরের সামনে এসে পিঠ করে বসলো। হুর আস্তে আস্তে খুব যত্নে জায়গাটা পরিষ্কার করে মলম লাগাতে লাগলো। নীল নিঃশব্দে বসে আছে। কোনো ব্যথাটু আওয়াজও তার মুখ থেকে বেরোচ্ছে না। মাঝে মাঝে আলতো কেঁপে কেঁপে উঠছে, যেন হুরের প্রতিটা স্পর্শ অনুভব করতে চাইছে। সরকার বাড়ির ডাইনিং রুমে সকলে উপস্থিত, শুধু নীল ছাড়া। নাহিদ, নীলের এনগেজমেন্টের মাত্র 7 দিন পরেই হবে, আর তার কিছুদিন পরে বিয়ে। চারুলতা, এত তাড়াহুড়ো? হায়দার, হ্যাঁ মা, আমরা আর দেরি করতে চাই না। লামিম, কিন্তু
নাহিদ না, আর কোনো কিন্তু নয় লামিম। বাড়ির কেউ আর এই সিদ্ধান্তের আমোদ করলো না। হুর ছাদে দাঁড়িয়ে কফি খাচ্ছে, তখনই পিছন থেকে কেউ ডেকে উঠল তাকে, তুবা। হুর হুর পিছন ফিরে তাকিয়ে কফিতে চুমুক বসালো। হুর, ভাবি তুমি এখন এখানে? তুবা, আসলে তোমাদের মতো মিষ্টি ননদগুলোকে ভীষণ মিস করছিলাম, তাই চলে আসলাম। হুর, ও হো, শুধু কি আমাদের জন্যই এসেছেন নাকি আমাদের নীল ভাইয়ের জন্য? তুবা মুখটা লজ্জায় রাঙা হয়ে উঠল, ছোট চুলগুলো কানের কাছে গুজলো। হুর, আহা ভাবি, এত লজ্জা পেতে হবে না, না হলে আবার দেখা যাবে লজ্জায় আপনার গালগুলো পলাশন ছাড়াই লাল হয়ে জ্বলে পুড়ে মাটিতে ভরে যাবে। একটা মানুষ গাল ছাড়া দেখতে কি ভালো লাগবে তুবা? হুর, একদম ঠিক বলছো। গাল দুটো এখনো তোমার নীল ভাইয়ের ঠোঁটের ছোঁয়ার জন্য অপেক্ষা করে আছে। দুজনেই আলতো হাসলো। তুবা ছাদের রিং ধরে দাঁড়ালো। তুবা, আচ্ছা হুর, তুমি কি আমার আর নীলের বিয়েতে খুশি? হুর, কেন? আমি খুশি না হলে তুমি নীল ভাইকে বিয়ে করবে না? তুবার মনে নীল আর হুরকে নিয়ে একটা খটকা তৈরি হয়েছিল, সেটা পুরোপুরি শিওর হতেই আজ হুরকে বাজিয়ে দেখা। তুবা, অবশ্যই না, নীল আমার ভীষণ প্রিয়, আমার তাকে চাই। বিনিময়টা যে কোনো কিছু হতে পারে। তুবা জেদি গলায় বলল। হুর তুবার কথা শুনে আলতো হাসলো, তবে সেই হাসির দাসটা প্রখর। হুরের কপিটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা এটো কপিটা তুবার দিকে এগিয়ে দিল। হুর, কপিটা ঠান্ডা হয়ে গেছে, আমার আর এটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তুমি চাইলে টেস্ট করতে পারো। তুবা, তাকরিম খন্দকার, যার একটা ইশারায় পুরো শহর চলতে বাধ্য, তার একমাত্র রাজকন্যা তাহমিদ তুবা খন্দকার, সে কিনা তোমার এটো কফি খাবে? মাথা ঠিক আছে তোমার? হুর হুর, সত্যি বলতে আমার মাথা ঠিক নেই ভাবি, তোমার কথা আমার তলার নিচ দিয়ে গেল। তুবা হাসলো হুরের কথা শুনে। তুবা, অত বুঝতে হবে না তোমায়, বোকা মেয়ে। বোকা মেয়ে শব্দটা কানে পৌঁছাতে হুরে নীলের হাসি সুরে বলা হে সে কি গিরিল কথাটা মনে আসলো। গাড়ির হরেন শব্দে হুরের ধ্যান ভাঙে। হুর আর তুবা দুজনে নিচে তাকায় নীলের গাড়ি। নীল গাড়ি থেকে নামলো, অভ্যাসবশত ছাদের দিকে তাকালো। নীলের হুর আর তুবা দুজনের সাথেই চোখাচোখি হলো। নীলকে দেখে তুবা তাড়াহুড়ো করে নিচে নামার জন্য পা বাড়ায়। হুর, যাবে না তুমি নীল ভাইয়ের কাছে? তুবা, তুমি আমায় নীলের কাছে যাওয়া থেকে আটকাতে চাইছো? হুর, রাইট, এই পারফিউমটাই এত ইউজ করেছো, বাট এই পারফিউমে নীল ভাইয়ের অ্যালার্জি আছে, তাই দূরে থেকো। রুচি, তুবা, নীল নিজের রুমে আছে, যাও দেখা করে আসো। তুবা, না আন্টি, আসলে আমার পারফিউমের জন্য নীলের অ্যালার্জি হতে পারে, আমি চাই না নীলের আমার জন্য কষ্ট হোক। রুহানি মা দেখেছেন আমার বৌমার কত দিকে খেয়াল। চারুলতা পান চিবাতে চিবাতে বলল, ঢং দেখে আর বাঁচি না, আমরাও তো বিয়ের আগে ওনাদের মুখই দেখতাম না। আর এই মেয়ে তো থাক, সে বাদ দিই। আর একটা কথা বড় বউ, এই মেয়ে এখনো তোমার বৌমা হয়নি, আগে হোক, তারপর না হয় বৌমা বৌমা করে মুখের ফেনা তুলে ফেলো। চারুলতা নিজের রুমে চলে গেল। তুবা জ্বলে উঠল, বুড়িটা বড্ড বেশি কথা বলে। ব্যাপার না, আমি এই বাড়িতে শুধু পার্মানেন্টলি আসি, তারপর এই বুড়ির সব জাজ আমি মিটাবো। তুবা মনে মনে বলল। রুহানি, রাগ করো না তুবা, মা একটু এমনই, পুরোনো যুগের মানুষ তো। তুবা, না আন্টি, আমি কিছু মনে করিনি। একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকতে হলে সকলের সাথে মানিয়ে গুছিয়ে চলতে হয়, আমি সেভাবেই নিজেকে তৈরি করছি। আমার বিশ্বাস আমি দাদুর মন ঠিক জয় করতে পারবো, বুড়িটার মন জয় করতে আমার
বয়েই গেছে। আমি যদি বিয়ের পর এখানে পড়ে থাকি তাহলে আমার বাবার বিজনেস কে সামলাবে? মনে মনে তুবা, আচ্ছা তাহলে আমি আসি। সন্ধ্যাবেলা নীলাশা হুর টিভি দেখছে, রক্তিম বসে মোবাইল স্ক্রল করছে। নীল নিচে নেমে সোফায় বসলো। নীল, মা এক কাপ কফি। রক্তিম, ভাই আর 7 দিন পরে তোমার এঙ্গেজমেন্ট ডেট ফাইনাল করা হয়েছে। ভাই আমার তো খুশিতে লুঙ্গি ডান্স দিতে মন চাইছে। হুর, মন চাইছে কি, চলো দিয়ে ফেলি লুঙ্গি ডান্স। হুরের কথা শুনে সকলে তার দিকে তাকালো, তবে কেউ আচমকালো না। কলি দৌড়ে গিয়ে লুঙ্গি নিয়ে আসলো। নীলাশা, তোর প্রস্তাবটা পছন্দ হয়েছে, চল হয়ে যাক। নীলাশা, হুর, রক্তিম, কলি ড্যান্স করতে লাগলো। নীল কেবল একদৃষ্টিতে হুরের দিকে তাকিয়ে রইল। বাড়ির ছোট সদস্যর বাহানায় আজ নীল আর লামিম সব ছোট সদস্যের ঘুরতে নিয়ে যাবে। হুর, কলি, নীলাশা শাড়ি পরবে। হুর অনেকক্ষণ যাবৎ ব্লাউজ আর পেটিকোট পরে বসে আছে, কিন্তু নীলাশার আসার নামই নেই। হুর, বালরা আসার নাম নেই। আর কতক্ষণ ওয়েট করব? আমাকে রেখে কি সবাই চলে যাবে? না না, কখনোই না। হুর পায়চারি করতে করতে বলতে লাগলো। তখনই তার লক করা রুমের দরজা খুলে গেল। হুর, নীল ভাইয়া, আবারও তুমি এভাবে আমার রুমে? নীল রুমে ঢুকে দরজা অফ করে দিল। নীল হুরের বেডে গিয়ে বসে পড়ল, দুহাত পিছনে ফেলে বেডে ভর দিয়ে। নীল জিব্রা দিয়ে গালে নাড়াচাড়া করতে করতে আপাত মস্তক দৃষ্টিতে হুরকে দেখতে থাকলো। হুর নিজের দিকে একবার তাকালো। হুরের লজ্জায় মুখটা নত হয়ে গেল। হুর আবারও তার সেই পুরনো অনুভূতি অনুভব করতে লাগলো। ভয় আর উত্তেজনার সেই উত্তপ্ত লাভা হুরের হৃদয়ে জ্বলে উঠতে লাগলো তরতর করে। হুরের রুমের সবকিছুই পিঙ্ক কালার, এমনকি এখন হুরের পরনে ব্লাউজ আর পেটিকোটও পিঙ্ক কালার। দুধে আলতা গায়ের রঙে পিঙ্ক কালারটা বড্ড আকর্ষণীয় লাগছে, যেন রসগোল্লার উপর গোলাপি আভা। নীলের পাশে বেডের উপর পিঙ্ক শাড়িটা হুরের দিকে ছুঁড়ে মারলো। নীল, তোর রেডি হতে বড্ড সময় লাগে। আজ আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে পাখি, তাই নিজের চোখে দেখতে চলে আসলাম। তোর এত সময় লাগার কারণ? নীল হালকা আওয়াজে বলল। হুর শাড়িটা নিজের শরীরের সাথে ভালোভাবে পেঁচাতে পেঁচাতে বলল, হুর, কি দেখতে এসেছেন সেটা তো বুঝতেই পারছি। নীল একটু নাটকীয় ভঙ্গিতে বলল। নীল, হায় আমার খোদা, আমি কি অন্ধ হয়ে গেলাম নাকি? স্পেশাল কিছু তো দেখতেই পারছি না। হুর অপমান বোধ করলো। হুর রেগে বলল, হুর, ঠিক আছে তাহলে তুবাপুর কাছে যান, সে আপনি না চাইতেও আপনাকে স্পেশাল স্পেশাল সবকিছু দেখাবে। নীল আওয়াজে করেই হাসলো। নীলের হাসি শুনে হুরের গা জ্বালা করতে লাগলো। হুর আয়নার সামনে গিয়ে শাড়ি পরতে লাগলো, কিন্তু ফলাফল শূন্য। এতবার চেষ্টা করেও ব্যর্থ হলো। নীল পিছন থেকে এসে হুরকে কাঁধ চেপে সামনের দিকে ঘোরালো। হুরের হাত থেকে শাড়িটা নিল। হুর, নীল ভাই। নীল নিজের ঠোঁটে এক আঙুল চেপে বলল, নীল, হুশ পাখি, কোনো কথা নয়। আমি কোনো সিনেমার নায়ক নয় যে চোখ বেঁধে তোকে শাড়ি পরাবো। আর না তো আজ প্রথম তোকে শাড়ি পরাবো। হুর, তখন তো আমি ছোট ছিলাম, কিন্তু এখন তো। নীল রাগী চোখে তাকালো। হুর ছোটবেলায় মাঝে মাঝেই শাড়ি পরতো। হুরের মা, বড় মা শাড়ি পরিয়ে দিল। হুর প্রতিবারই নীলের কাছে বায়না ধরতো শাড়ি পরার। নীলও তাই তার আদুরে পাখিটার ইচ্ছে রাখতে দীর্ঘ 15 দিন চেষ্টার পর সফল হয় শাড়ি পরানো শিখতে। যদিও
7-8 বছরের বাচ্চা মেয়ের প্রতি তখন তার কোনো অনুভূতি ছিল না, কিন্তু হুরের সাথে বিয়ের পর নীলের অনুভূতি ইচ্ছেগুলো জাগ্রত হতে থাকে। হুর থেমে গেল, কিন্তু নিজের মনের সাথে লড়াই করতে লাগলো, নিজের মনকে প্রশ্ন করতে লাগলো তার লক্ষ্য কি ভেঙে যাবে, না এটা হতে দেওয়া যাবে না, তাহলে সব উলটপালট হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। হুর নিজের ভাবনার মাঝে বর্তমানে ফিরে এলো। পেটের বাঁ পাশে নীলের আলতো স্পর্শে হুরের শরীরটা শিহরণে কেঁপে উঠছে বারবার। এসি থাকা সত্ত্বেও গরমে ঘামছে লাগলো নীল। হুরের পেটের বাঁ পাশে কালো তিলটা বেশ জোরে চিমটি কেটে বলল, শাড়ি পরা হয়ে গেছে হুর। উফ নীল ভাই, চিমটি কেন কাটলেন? নীল, তোর তিলটা তোর মতোই অসভ্য, বড্ড জ্বালায়। হুর, আপনি না বললেন আপনি স্পেশাল কিছু দেখতে পাচ্ছেন না? নীল, ও তার মানে তুই চাইছিলি যাতে আমি তোর মাঝে স্পেশাল কিছু খুঁজে পাই? বোকা হুর নীলের বলা কথার প্রতি উত্তর খুঁজতে লাগলো। হুরের এই অবস্থা দেখে নীল দুষ্টু হাসলো। হুর মোটেও না বলে উল্টো ঘুরে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে পারফিউমটা মারতে লাগলো গায়ে। নীল একটু কাছে এগিয়ে হুরের কাছ থেকে পারফিউমের ঘ্রাণটা নিতে লাগলো। এই মিষ্টি ঘ্রাণটা নীলকে পাগল করে দেয়। নীল এবার উল্টো দিকে হুরকে ঘুরিয়ে আবারও আপাদ মস্তক দেখে বলল, নীল শাড়িটা খুলে ফেল। হুর, মানে? নীলের হঠাৎ মুখে গম্ভীর ভাব এনে বলল, নীল মানে শাড়িটা পাল্টে সচরাচর যে পোশাক পরিস এই পোশাক পরেই বাহিরে যাবি, না হলে বাসায় থাক। নীল চলে গেল। হুর, মানেটা কি তাহলে? পরলাম কেন? সবাই শাড়ি পরে যাবে আর আমি ওভাবে কেন যাব? ডেভিল একটা, জিন মানব একটা যখন তখন আমার রুমে চলে আসে, মাঝে মাঝে এমন ভাব ধরে যেন আমায় চিনতেই না। অসভ্য নীল হুরের রুমের এক্সট্রা চাবি পকেটে রাখতে রাখতে মনে মনে আওড়ালো শখ কত। আমার বউ হয়ে শাড়ি পরে সবাইকে দেখিয়ে দেখিয়ে বেড়াবে আর আমি তা হতে দিব? কিন্তু পাখি, তোকে শাড়ি পরা অবস্থায় এক নজর দেখার বড্ড লোভ জেগেছিল মনে, তাই তো এত বাহানা। হুর সাদা করা শার্ট আর হলদে সাদা মিশ্রিত শার্ট পরে বাহিরে আসলো। নীলাশা সোফায় বসা ছিল হুরের জন্য, আর সবাই গাড়িতে ওদের জন্য ওয়েট করছে। হুর, এই তুই এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ, তুই নাকি আমাকে শাড়ি পরিয়ে দিস? নীলাশা কোনো উত্তর দিল না, মন খারাপ করে বসে আছে হুর। এই এক মিনিট, তুই কেন শাড়ি পরিসনি? নীলাশা, তোর ভাইকে জিজ্ঞেস কর, আমায় কেন জিজ্ঞেস করছিস? নীলাশা বাহিরে চলে গেল। হুড়ো ও পিছনে পিছনে যেতে লাগলো। বাড়ির বাহিরে বের হতেই সামনে পড়লো তুবা। তুবা, হুর বেবি, এতক্ষণ তোমার জন্য ওয়েট করছিলাম। হুর, তুমি তো আমাদের সাথে যাবে? তুবা, কেন তুমি জানো না আমিও তোমাদের সাথে যাচ্ছি? নীল তো আমায় ডেকেছে। তুবা, এক মিনিট, তুমি না আমায় কাল বললে নীলের এই পারফিউমে অ্যালার্জি আছে, তাহলে তুমি কেন এটা ইউজ করেছো? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।